হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ক্লাসটা শুরু করেছিলাম আজকে তার 30 নম্বর দিন, অর্থাৎ 30 নম্বর ক্লাস আজকে আমরা কিন্তু করছি টোটালটা পেডাগজি থেকে। তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছিলে এসএসটি ক্লাস দরকার। আমাদের এসএসটি ক্লাস এই সপ্তাহ থেকেই শুরু হবে, ঠিক আছে? এই সপ্তাহ থেকে আমরা এসএসটি ক্লাসটাও শুরু করব আপার প্রাইমারির কথাকে মাথায় রেখে, আপার প্রাইমারি কথাকে লক্ষ্য রেখে। তো আজকে আমরা বেশ কিছু বাছাই করে প্রশ্ন নিয়েছি পেডাগজি থেকে, যেহেতু বাংলা, ইংরেজি, এসএসটি, সায়েন্স, ম্যাথস এবং সর্বোপরি সিডিপি প্রত্যেকটাতেই পেডাগজি থাকে। সেই কারণে পেডাগজির কনসেপ্টটা ক্লিয়ার করা অনেক বেশি কিন্তু জরুরি। কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে তাদের জন্য পরীক্ষাটা সহজ, ঠিক আছে? এবং আপার প্রাইমারি টোটাল 150 মার্কের টেট পরীক্ষাটা হবে, যার মধ্যে ওয়েটেজ হচ্ছে 40। অর্থাৎ কেউ যদি 150-এর মধ্যে 150ই পায় তাহলে সে টেট থেকে স্কোর করবে 40। তো টেটের স্কোরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো আজকের সেটের প্রথম প্রশ্ন কী রাখা হয়েছে। আজকের সেটের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ছাত্র শিক্ষকের মধ্যে যৌক্তিক ক্ষমতার বিকাশের জন্য, মানে লজিক্যাল যে সমস্ত এবিলিটিস রয়েছে সেগুলোকে ডেভেলপ করার জন্য কী ধরনের আচরণ করা উচিত। তোমাদের মধ্যে দু একজন বলছো যে ইংলিশ টার্মগুলো ইউজ করলে সুবিধা হয়। আমি কিছু কিছু টার্ম সাথে সাথে ইংরেজিতে বলে দেবো এবং কিছু কিছু আমি চেষ্টা করবো পাশে লিখে দেওয়ার, তাহলে তোমাদের সেটাকে মিথস্ক্রিয়া ঘটাতে সুবিধা হবে। তো যৌক্তিক ক্ষমতার বিকাশ মানে যেটাকে আমরা বলবো লজিক্যাল এবিলিটির যে ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট অফ লজিক্যাল এবিলিটিস, এর জন্য কী ধরনের আচরণ করা উচিত। সভাঘরে ছাত্রছাত্রীদের ঘোষণা করার সুযোগ করে দেবেন। অর্থাৎ সভাঘর যেটা, মানে যেখানে আমাদের কালচারাল রুম যেটা রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের ঘোষণা করার সুযোগ, মানে তারা যাতে কথা বলতে পারে, তারা যাতে নিজেদের এক্সপিরিয়েন্স বা এক্সপ্রেশনকে তারা সেখানে রিলিজ করতে পারে, সেটা সুযোগ করে দিতে হবে। ছাত্রছাত্রীরা যাতে বিতর্ক এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে সে বিষয়ে তাদের, মানে আমাদের বিভিন্ন স্কুলে আছে না ডিবেট কম্পিটিশন আমরা করি, মানে বিভিন্ন যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় আমরা করে থাকি, যেমন ডিবেট কম্পিটিশন, পক্ষে এবং বিপক্ষে টপিক দিয়ে দিলাম যে বর্তমান যুগে ইন্টারনেটের ভালো দিক এবং খারাপ দিক, একদল পক্ষে বলবে একদল বিপক্ষে বলবে, এটা হচ্ছে ডিবেট কম্পিটিশন। তাহলে তাদের যে লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল এবং ডাইভার্স এবিলিটি সেটা বাড়বে। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে লজ্জা এবং হীনমন্যতা দূর করার জন্য তাদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেবেন। তারা যদি কোনো কিছু বলতে লজ্জা না পায়, বিশেষ করে ক্লাসে আমি যখন পড়াচ্ছি, আমি যদি কিছু বোঝালাম সে যদি বুঝতে না পারলো, সেজন্য সেটাকে আমাকে জিজ্ঞাসা করতে লজ্জা না পায়, ভয় না পায়, সেজন্য হীনমন্যতা না ভোগে যে আমি বলবো দেখা গেলো আমি উত্তরটা ভুল দিলাম, তাহলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টামো করবে, এই ভয়টা যেন তাকে না টেনশন দেয়। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু সব কয়টি। এখানে প্রত্যেকটাতেই বাচ্চাটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হলো। প্রত্যক্ষভাবে যখনই বাচ্চাটা নিজেকে নিয়োজিত করছে কোনো কিছুতে, তখনই বুঝে নিতে হবে সেটা সঠিক উত্তর। এরপরে শিশুদের মধ্যে সুজ্ঞানের বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক বিষয়গুলো কি। সুজ্ঞান মানে হচ্ছে ভালো নলেজ, এবং সেটার বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক বিষয়গুলো কি। বাবা মায়ের মধ্যে স্নেহময় সম্পর্ক, বাবা মায়ের ছেলে মেয়েদের প্রতি উৎসাহের বিষয় জ্ঞান, ছেলে মেয়েদের জন্য আনন্দপূর্ণ এবং মুক্ত পরিবেশ, সব কয়টি। সঠিক উত্তর সব কয়টি। কেন? কারণ সুজ্ঞানের বিকাশ, তো বাবা মায়ের মধ্যে স্নেহ সম্পর্ক থাকবে, তাহলে সে বাচ্চাটা অনেক বেশি মেন্টালি অনেক বেশি স্যাটিসফাইড থাকবে, তাহলে তার আগ্রহটা বাড়বে। ছেলে মেয়েদের প্রতি উৎসাহ দিতে হবে, ছেলে মেয়েদের প্রতি উদাসীন থাকলে একদম চলবে না। আর আনন্দপূর্ণ মুক্ত পরিবেশ দিতে হবে যাতে করে তারা খোলা মনে শিখতে পারে। এরপর প্রথম শ্রেণীর শিশুরা খুবই কোলাহল করে, তাদেরকে শান্ত করার জন্য আপনি কি করবেন। গল্প শোনাবেন, কঠোরভাবে ভর্ৎসনা করবেন, খেলার মাঠে চলে যেতে বলবেন, কিছুই করবেন না। যেহেতু প্রথম শ্রেণীর শিশু বলেছে, তো তাদেরকে গল্প শোনাতে হবে। অপশন নাম্বার এ। শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত, রিলেটেড টু লার্নিং, ছাত্রছাত্রীদের সমস্যাগুলির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রতিকার কী হতে পারে। মানে শিখনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত প্রবলেম ডিউরিং লার্নিং পিরিয়ড, সেই সময়ে বাচ্চাদেরকে এর মধ্যে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিকার হতে পারে। প্রাইভেট টিউশন প্রসঙ্গে প্রস্তাব, কঠোর পরিশ্রমের জন্য প্রস্তাব, লাইব্রেরিতে পরিদর্শিত পাঠ, নাকি নির্ণায়ক শিক্ষণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নির্ণায়ক শিক্ষণ। মানে
আমরা যখন ডায়াগনস্টিক টেস্ট করব এবং এই ডায়াগনস্টিক টেস্ট করার পাশাপাশি যখন আমরা বুঝতে পারলাম যে ওই যে ওই বাচ্চাটার কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, তখন সেই বিষয়গুলোকে নির্ণয় করে আমি তারপরে তাকে শিক্ষণ দিচ্ছি এবং সেখানে আমি সেই মোতাবেক রিমেডিয়াল ক্লাসেসের ব্যবস্থা করছি। ঠিক আছে, এরপরে নম্বর 20, ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ, মানে এক কথায় যেটাকে আমরা বলি এথিক্স বা মোরাল ভ্যালুজও বলতে পারো, নৈতিকতা, যেটা দুটোই হতে পারে। মূল্যবোধ, এই মূল্যবোধ গঠনের উৎকর্ষ প্রধানত নির্ভর করে কি সমাজের উপর, শিক্ষকের উপর, সরকারের উপর, নাকি পরিবারের উপর? সঠিক উত্তর, ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গঠনের উৎকর্ষ প্রধানত নির্ভর করে তার পরিবারের উপর। সে কোন পরিবার থেকে আসছে, কোন পরিবেশ থেকে আসছে, সেটা কিন্তু বেশি নির্ভর করে, কারণ সে তার জীবনের বা দিনের সবথেকে বেশি সময় সে কিন্তু তার বাড়িতে কাটাচ্ছে, তাই না? সেই জন্য। এরপরে সঠিক বাচনভঙ্গি ও কথনশৈলী। বাচনভঙ্গি মানে শব্দ চয়ন করে কথা বলা, এবং কথনশৈলী মানে কিভাবে কথা বলছে সেটা। সঠিক বাচনভঙ্গি এবং কথনশৈলীর বিকাশ সহায়ক হলো সমবেত পাঠ, দ্রুত পাঠ, সরব পাঠ, নীরব পাঠ। যখন বাচ্চাটা কোনো একটা টেক্সট পড়ছে, কোনো একটা টেক্সট যখন সে পড়ছে, তখন সে যদি সেটাকে রিডিং করে পড়ে, জোরে জোরে করে পড়ে, তাহলে কিন্তু তার কি হচ্ছে, সেই শব্দগুলো সে উচ্চারণ করছে, তার মুখ থেকে আওয়াজটা বেরিয়ে কান দিয়ে তার মজ্জাগত হচ্ছে, ব্রেনে যাচ্ছে, তাহলে তার মধ্যে সেটা রেকর্ডিং হচ্ছে যে এই শব্দটাকে এভাবে উচ্চারণ করতে হয়, এই শব্দটাকে এভাবে উচ্চারণ করতে হয়। তাহলে সমবেত পাঠ নয়, সরব পাঠ হচ্ছে এখানে সঠিক উত্তর হবে। এরপর একটা কন্ডিশনাল কোয়েশ্চেন দিয়েছে, দেখো, আর্য তার ক্লাসের সহপাঠীদের সঙ্গে একটু অভিভাবক সুলভ আচরণ করতে অভ্যস্ত। মানে আর্যর মধ্যে একটা গার্ডিয়ান সুলভ আচরণ রয়েছে। এর মাধ্যমে সে যে ধরনের চাহিদার পরিতৃপ্তি লাভ করে তা হলো সামাজিক চাহিদা, মানসিক চাহিদা, আত্মনির্ভরতার চাহিদা, নাকি কর্তৃত্ব বিস্তারের চাহিদা। সে বাড়িতে দেখেছে তার বাবা মা তার উপরে কীভাবে কথা বলছে, কীভাবে কোনো কিছু কন্ট্রোল করছে, ও সেইভাবেই চেষ্টা করছে বাচ্চাগুলোকে বলার, এই এটা করিস না, এই ওটা করিস না, এই স্বভাবটা। এটা আসলে কর্তৃত্ব বিস্তারের চাহিদা, অপশন নম্বর ডি। এবং অবচেতন মন, এটা কিন্তু তার অবচেতন মনে কিন্তু সঞ্চিত হচ্ছে, এবং ধীরে ধীরে সে যখন বড় হবে, স্পেশালি যখন টিনেজে চলে যাবে, তখন তার মধ্যে এটা আরও অনেক প্রগাঢ় হবে, এবং তখন সে গ্যাংয়ের মধ্যে লিডার হতে চাইবে। এরপর আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষিকার মূল কর্তব্য কার প্রতি হওয়া উচিত? প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার প্রতি, শিক্ষার্থীদের প্রতি, সহকর্মীদের প্রতি, ম্যানেজিং কমিটির প্রতি? শিক্ষক শিক্ষিকার মূল কর্তব্য কার প্রতি? এখানে দেখার কিছুই নেই, এখানে একেবারে সহজ, শিক্ষার্থীদের প্রতি। কারণ শিশু কেন্দ্রিক শিক্ষা, এবং এই শিশু কেন্দ্রিক শিক্ষা সব কিছুর মূলেই রয়েছে মানে বাচ্চারা, এবং এটার জনক, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। এরপর বিদ্যালয়ে ক্লাসের শৃঙ্খলা বিঘ্নিত হয় যদি, বিদ্যালয়ে ক্লাসের শৃঙ্খলা বিঘ্নিত হয় যদি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী দুষ্টু হয়, ক্লাসের সকল শিক্ষার্থী দুষ্টু হয়, শিক্ষার্থীদের কোনো কাজ না থাকে, কোনোটিই নয়। সঠিক উত্তর, বিদ্যালয়ে ক্লাসের শৃঙ্খলা বিঘ্নিত হয় যদি শিক্ষার্থীদের কোনো কাজ না থাকে। ঠিক আছে, তো কখন বিঘ্নিত হচ্ছে শৃঙ্খলা, কখন বিঘ্নিত হচ্ছে? যখন শিক্ষার্থীদের কোনো কাজ থাকছে না, সেই সময় কিন্তু এটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো শিক্ষার্থীদেরকে কী করতে হবে? পড়াতে হবে, এবং তার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে কিন্তু ব্যস্ত রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। নম্বর 25, যখন আপনার বিদ্যালয়ের সহকর্মীরা কোনো কাজে সাফল্য লাভ করে, তখন আপনার কেমন অনুভূতি হয়? আপনার বিদ্যালয়ের সহকর্মীরা কোনো কাজে সাফল্য লাভ করছে, দুঃখ হয়, হতাশা দেখা যায়, হিংসা হয়, স্বাস্থ্যকর সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। যখন আপনার বিদ্যালয়ের সহকর্মীরা কোনো কাজে সাফল্য লাভ করে, তখন কী হবে? দেখো, এইখানে একটা জিনিস, যখন আমি দেখছি যে আমার সহকর্মী কোনো কিছুতে সাকসেস পাচ্ছে, ইদার আমি তাকে দেখে খুব হিংসা করব, বা আমি চাইবো যে আমিও তার মতন কিছু অ্যাচিভ করি। অর্থাৎ এটাকে আমরা বলবো স্বাস্থ্যকর প্রতিযোগিতা। যেমন আমরা ছাত্রছাত্রীদের সবসময় বলি একটা কথা, যে প্রতিযোগিতা থাকতে হবে, এবং সেটা যেন অবশ্যই হেলদি প্রতিযোগিতা হয়, হেলদি কম্পিটিশন হয়। মানে এই প্রতিযোগিতা যেন কখনোই একে অপরের মধ্যে শত্রুতা না তৈরি করে দেয়।
হ্যাঁ ও ভালো পারছে, আমাকেও ভালো পারতে হবে, ও ভালো পারছে মানে ওর বইপত্র ছিঁড়ে ফেলে নষ্ট করে দিয়ে আমি শুধুমাত্র পড়বো, এই মনোভাবটা কিন্তু আসলে চলবে না। তার সঙ্গে সম্পর্ক খারাপ, ব্যবহার খারাপ, এগুলো দিয়ে কিন্তু করা যাবে না। সমাজবিজ্ঞানের একটি ক্লাসকে শিক্ষার্থীদের কাছে মনোবিজ্ঞান সম্মত করে তোলার জন্য একজন শিক্ষকের কী করা উচিত, মানে এটা এসএসটি একটা ক্লাসকে শিক্ষককে কী করতে হবে, কীভাবে সেটাকে আরও অনেক বেশি মনোবিজ্ঞান সম্মত করা যেতে পারে। বাড়িতে লেখার কাজ করতে দেবেন, অতিরিক্ত পড়াশোনার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করার চেষ্টা করবেন, প্রশ্নোত্তর লিখিয়ে দেবেন, যথাযথভাবে চরিত্র অভিনয়ের ব্যবস্থা করবেন। সঠিক উত্তর যথাযথভাবে চরিত্রাভিনয়ের ব্যবস্থা করবেন, অপশন নম্বর ডি। অর্থাৎ মানে আমি এটাকে আরও মনোবিজ্ঞানে করতে পারি এভাবেই, যখন আমি কোনো একটা টপিক এবং সেই টপিকের বিষয়টাকে আমি অ্যাসিমিলেট করে করছি, এবং তার পাশাপাশি আমি এমনও করতে পারি যে বাচ্চাদের মধ্যে থেকে কাউকে ডেকে আমি সেটাকে তাদেরকেও দিয়ে চরিত্র অভিনয় করাতে পারি। সঠিক শিখনের জন্য কোন বিষয়টি সহায়ক নয় বলেছে? নট। পেডাগজি করার সময় নট, এক্সপেক্ট এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, বারবার করে দেখতে হবে। অতিরিক্ত পঠন পাঠন, সহায়িকা পুস্তকের ব্যবহার করা, নিজে নোটস তৈরি করা, নিজে পড়াশোনা করা। সঠিক উত্তর সহায়িকা পুস্তকের ব্যবহার করা, অপশন নম্বর বি। এরপরে শিক্ষাগত সাফল্যের বৈচিত্র্যের ক্ষেত্রে আলোকপাত করার জন্য একটি ফলপ্রসূ শিক্ষণ পদ্ধতি হলো কি? শিক্ষাগত সাফল্যের বৈচিত্র্যের ক্ষেত্রে আলোকপাত করার জন্যে মানে শিক্ষাগত সাফল্যের বৈচিত্র্য মানে ডাইভার্সিটির ক্ষেত্রে যখন আমি সেখানে আমি কী করে ফোকাসটা আনবো, সেটার জন্য একটি ফলপ্রসূ শিক্ষণ পদ্ধতি কী হতে পারে, মানে টিচিং প্রসেস কী হতে পারে? সহযোগিতামূলক শিক্ষণ, অভিক্ষা প্রণয়ন, শিক্ষার্থীদের নোটস দেওয়া, ভাষণ দেওয়া। ভাষণ মানে এক কথা যেটাকে আমরা লেকচার বলে থাকি। সঠিক উত্তর সহযোগিতামূলক শিক্ষণ। ঠিক আছে, মানে আমরা সেটা বলতে কোঅপারেটিভ টিচিং বলতে পারি। এরপর শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটি সঠিক তা হলো, শিক্ষণ মানে টিচিং, শিক্ষার্থীদের প্রথম পদক্ষেপকে বাধাদান করে শিক্ষণ, সুশিক্ষণের জন্য, সুশিক্ষণ মানে হচ্ছে মানে ভালো লার্নিং, শিক্ষণ দরকার, শিক্ষণ হলো শিক্ষণের পূর্ববর্তী শর্ত, শিক্ষণ শিক্ষণকে ত্বরান্বিত করে। সঠিক উত্তর কী হবে? শিক্ষণ শিক্ষণকে ত্বরান্বিত করে, অপশন নম্বর ডি। শেষ প্রশ্ন আজকে সেটের, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হবে কি? শিক্ষার্থীদের ভালোবাসা, শিক্ষার্থীদের যথাযথভাবে বোঝা, শিক্ষার্থীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া, শিক্ষার্থীদের পাঠদান করা। তাহলে এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। আউট অফ 15 কত স্কোর করতে পারলে জানিও। এবং তোমাদের মধ্যে থেকে যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচ জয়েন করেনি, আমাদের জাস্ট ক্লাস শুরু হয়েছে, একদিন হলো, তোমরা চাইলে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, এসএসটি, সায়েন্স অ্যান্ড ম্যাথস সবগুলোই কিন্তু সাবজেক্ট বিস্তারিতভাবে টপিক ওয়াইজ ক্লাসেস কিন্তু আমাদের পড়ানো হচ্ছে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।